বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হাটহাজারী সরকারি কলেজ টিউটোরিয়াল কেন্দ্রের এইচএসসি প্রোগ্রাম অর্থনীতি বিষয়ের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। মোহাম্মদ ফয়জুল হক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, হাটহাজারী সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আমার শুভেচ্ছা নেন। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি। আজ আপনাদের এটা পঞ্চম ক্লাস। আমি আমাদের 2 নম্বর ইউনিট, এই ইউনিট 2তে অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করতেছি। এর আগের ক্লাসে অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে এবং ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে তা নিয়ে একটা ক্লাস নিয়েছি। তারপরে সমাজতান্ত্রিক ও নির্দেশমূলক সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আরেকটা ব্যবস্থা, এবং ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য নিয়ে আরেকটা ক্লাস নিয়েছি। অর্থাৎ এই ইউনিটে ইউনিট 2তে ইতিমধ্যে 2টা ক্লাস আমি নিয়ে ফেলেছি। আজকে এটা ইউনিট 2 এর 3য় ক্লাস। তাহলে এই ক্লাসে আমার হচ্ছে কি আলোচ্য বিষয় হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা ও ইসলামী অর্থব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, দেখেন মিশ্র অর্থব্যবস্থা কি। এখানে দেখেন ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংমিশ্রণই হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। অর্থাৎ যে অর্থব্যবস্থায় ধনতন্ত্রের এবং সমাজতন্ত্রের উভয় অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বিদ্যমান, সেই দুইটা সংমিশ্রণে যে অর্থব্যবস্থা গঠিত হয়েছে সেই অর্থব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। অর্থাৎ মিশ্র অর্থব্যবস্থা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদন, ভোগ, বন্টন ইত্যাদি অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থার সাথে সাথে, অর্থাৎ স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য, সাথে সাথে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটে। সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। অর্থাৎ যে অর্থব্যবস্থায় কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার উভয় অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো একসাথে বিদ্যমান থাকে, সেই অর্থনৈতিক ব্যবস্থাকে বলা হয় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় অনেক অর্থনৈতিক সিদ্ধান্ত ব্যক্তি বা ফার্ম বাজার ব্যবস্থার মাধ্যমে নিয়ে থাকে। এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় অনেক অর্থনৈতিক সিদ্ধান্ত ব্যক্তি বা ফার্ম বাজার ব্যবস্থার মাধ্যমে নিয়ে থাকে। অর্থাৎ ব্যক্তি বা ফার্ম কী করে এইভাবে, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আলোকে নিয়ে থাকে। আবার সরকারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার এখানে সরকারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ক্ষেত্রে সরকারই নিজের থেকে অনেক কিছু করে দেয়। অর্থাৎ সরকারও অনেক কিছুতে কী করে অংশগ্রহণ করে, ভূমিকা পালন করে। অর্থাৎ এখানে সরকারের ভূমিকা পালন করা মানে কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। আর বাজার প্রক্রিয়ার মাধ্যমে কাজ হওয়া মানে কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। অর্থাৎ যে অর্থনৈতিক ব্যবস্থায় সমাজতন্ত্র এবং তন্ত্র একই সাথে বিদ্যমান থাকে, সমাজতান্ত্রিক বৈশিষ্ট্য এবং ধনতন্ত্রের বৈশিষ্ট্য একই সাথে বিদ্যমান থাকে, সেই অর্থনৈতিক ব্যবস্থাকে বলা হয় কি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য: সম্পদের মালিকানা। এই অর্থব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি ব্যক্তি মালিকানা বিদ্যমান। অর্থাৎ এখানে সম্পদের মালিক একদিকে, কিছু সম্পদের মালিক রাষ্ট্র থাকে আর কিছু সম্পদের মালিক ব্যক্তি থাকে। অর্থাৎ এখানে এই অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা যেমন থাকে, তো ব্যক্তি মালিকানা হচ্ছে কি পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। আবার ঠিক একইভাবে রাষ্ট্রীয় মালিকানা থাকে। রাষ্ট্রীয় মালিক মানে কি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তো এখানে সম্পদের ব্যক্তি মালিকানা যেমন থাকে, তার পাশাপাশি সরকারি মালিকানা থাকে। আবার উৎপাদনের উপায়সমূহের ক্ষেত্রেও ব্যক্তি মালিকানার পাশাপাশি সরকারি মালিকানা স্বীকৃত। অর্থাৎ উৎপাদনের উপকরণগুলা কিছু কিছু উপকরণ ব্যক্তির হাতে আছে আর কিছু উপকরণ কি সরকারের হাতে আছে। অর্থাৎ এখানে উপকরণগুলো কি আছে ব্যক্তির হাতে যেমন আছে, সরকার অর্থাৎ সব আছে
ধনতান্ত্রিক অবস্থার সাথে সাথে কি সমাজতান্ত্রিক অন্তর্ব্যবস্থা কি বৈশিষ্ট্যগুলো এখানে কি আছে, বিদ্যমান আছে। ব্যক্তিগত সরকার খাতের সহাবস্থান, অর্থাৎ এখানে ব্যক্তিও উৎপাদন করে আবার সরকারও উৎপাদন করে, অর্থাৎ দুই থেকে কি একই সাথে বিদ্যমান থাকে। অর্থনৈতিক পরিকল্পনা, এখানে অর্থনৈতিক পরিকল্পনা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়, তবে সব বেসরকারি উদ্যোক্তাদের উন্নয়ন পরিকল্পনাকে রাষ্ট্রীয় পরিকল্পনার সাথে সমন্বয় করা হয়। তাহলে এখানে কি থাকে, অর্থনৈতিক পরিকল্পনা রাষ্ট্র অর্থাৎ অর্থনৈতিক পরিকল্পনা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে, কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে অর্থনৈতিক পরিকল্পনা কি প্রণয়ন করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। তবে এখানে ব্যক্তিগত উদ্যোগে যেগুলো হয় সেগুলা কি সরকার এগুলোও কি উন্নয়নের ক্ষেত্রে সমন্বয় সাধন করে ফেলে, অর্থাৎ ব্যক্তি কী করবে, কীভাবে করবে সেগুলো ব্যক্তিকেও কী সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং ওগুলো সরকার সমন্বয় করে। তারপর হচ্ছে দাম ব্যবস্থা। এই অর্থব্যবস্থায় বাজার অর্থনীতির দাম ব্যবস্থাকে অনুসরণ করা হয়, অর্থাৎ এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি করা হয়, অর্থাৎ কোনো দ্রব্যের দাম কীভাবে নির্ধারিত হবে সরকার নির্ধারণ করে দেবে না, এটা কি চাহিদা ও যোগানের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে চাহিদা ও যোগানের পরিপ্রেক্ষিতে দামটা নির্ধারিত হবে। তবে অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে চাহিদা ও যোগানের মাধ্যমে দাম নির্ধারিত হয়, তবে সরকার রাষ্ট্রীয় প্রয়োজনে দাম ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। যদি সরকার মনে করে যে কোনো ক্ষেত্রে দাম নিয়ন্ত্রণ করতে হবে, দাম বাড়িয়ে দিতে হবে, তবে সরকার সেক্ষেত্রে কি দাম নিয়ন্ত্রণ করতেও পারে। দাম নিয়ন্ত্রণ করতে হবে সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা আর কি। ব্যক্তি স্বাধীনতা, মিশ্র অর্থনীতিতে ব্যক্তি স্বাধীনতা রক্ষিত, অর্থাৎ উৎপাদক যা ইচ্ছে উৎপাদন করতে পারবে, ভোক্তা যা ইচ্ছে ভোগ করতে পারবে। এখানে ব্যক্তি স্বাধীনতা অর্থাৎ উৎপাদক এবং ভোক্তার স্বাধীনতা বিদ্যমান, তবে সমাজের স্বার্থে কখনো কখনো সরকার বিপণন ব্যবস্থার উপর বিধিনিষেধ আরোপ করে থাকে। প্রয়োজন হলে সরকার কী করে, ওই যে বিপণন ব্যবস্থা দ্রব্যটা বন্টনের ক্ষেত্রে আর কী করে বিধিনিষেধ আরোপ করতে পারে। তারপর হচ্ছে বন্টন ব্যবস্থা। ব্যক্তি মালিকানা বিদ্যমান থাকার কারণে তাহলে 6 নম্বরের থেকে বন্টন ব্যবস্থা। এখানে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কী আছে, ব্যক্তি মালিকানা বিদ্যমান থাকে, মালিকানা যেখানে বিদ্যমান থাকে সেখানে কী হবে, বৈষম্য সৃষ্টি হবে। ব্যক্তি মালিক বিদ্যমান থাকার কারণে জাতীয় আয়ের সুষম বন্টন এখানে নিশ্চিত করা কঠিন, অর্থাৎ এখানে বৈষম্য থাকে, সমাজের শ্রেণী বিভক্তি থাকে। এই হলো মোটামুটি, আরও অনেক কী আছে, আমি গুরুত্বপূর্ণ যেগুলো আছে আপনাদের বলছি, 6টা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য আমি এখানে দিয়েছি। তাহলে দেখেন, তাহলে অর্থনৈতিক ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা কাকে বলতে বললাম, তার বৈশিষ্ট্য বললাম। অর্থাৎ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান। আমাদের ওখানে কী করতে হবে, প্রত্যেকটা অর্থনৈতিক ব্যবস্থার মৌলিক সমস্যাগুলো কী কী দ্রব্য উৎপাদন করা হয়, কীভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এটা হচ্ছে মৌলিক সমস্যা। তো এগুলোর সমাধান কি, মিশ্র অর্থব্যবস্থায় সরকারি ও ব্যক্তিগত খাত পাশাপাশি অবস্থান করে, তাই এখানে উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতার পাশাপাশি সরকারি নিয়ন্ত্রণও বজায় থাকে। অর্থনীতির বিভিন্ন খাতে ব্যক্তিগত ও সরকারি খাতের ভূমিকা নির্দিষ্ট করা হয়, অর্থাৎ ব্যক্তিগত ভূমিকা কত থাকবে, সরকারি ভূমিকা কত থাকবে, সেটা কি করা হয়, নির্দিষ্ট করা হয়। তারপরে যেমন গুরুত্বপূর্ণ খাতসমূহ সরকারি নিয়ন্ত্রণে রেখে অন্যান্য খাতসমূহকে কি উদাহরণ বেসরকারীকরণ সমূহকে কি বেসরকারীকরণ করা হয়, অর্থাৎ গুরুত্বপূর্ণ খাতগুলো সরকারি খাত থাকবে, আর যেগুলা কম গুরুত্বপূর্ণ ওগুলো গুরুত্বপূর্ণ খাত ছাড়া অন্যান্য খাতগুলো কী থাকবে, বেসরকারীকরণ করা হয়, অর্থাৎ এগুলো বেসরকারি হয়ে পড়তে হবে। এই অর্থব্যবস্থায় কী উৎপাদন হবে এবং কীভাবে উৎপন্ন হবে এই সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণে ও বাস্তবায়নে সরকারি এবং ব্যক্তিগত খাত উভয়ের ভূমিকা বিদ্যমান। কী কী উৎপন্ন হবে, কীভাবে উৎপন্ন হবে, সেক্ষেত্রে কী আছে, সরকারি খাত যেমন সরকারি ভূমিকা যেমন থাকবে, ব্যক্তি ভূমিকাও থাকবে। সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতা থাকলেও সম্পদ কী করে ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে এবং ভোগের ক্ষেত্রে কী আছে, ব্যক্তিগত স্বাধীনতা আছে। সম্পদের ব্যক্তি মালিকানা আছে, ব্যক্তিগত বা ইচ্ছা অনুযায়ী কী ভোগ করতে পারবে, তবে সম্পদ ও আয় বন্টনের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ বজায় থাকে।
সম্পদ এবং আয় বন্টনের ক্ষেত্রে কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে পারে। এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার আয় ও কি সরাসরি সরকারি নির্দেশে দাম ব্যবস্থা পরিচালিত হয়। এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা যেমন আছে, ঠিক তেমনি কি আছে, সরকারি নির্দেশনার ভিত্তিতে কি দাম নির্ধারিত হয়ে থাকে। তাই প্রিয় শিক্ষার্থীরা, এইটা হচ্ছে আমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কী করেছি ইতিমধ্যে আলোচনা করেছি, এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বৈশিষ্ট্য আলোচনা করেছি, এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় কী কী দ্রব্য অর্থাৎ সমস্যার সমাধান কীভাবে করা হয় তাও আমরা কি করেছি আলোচনা করেছি। এবার আমরা কি করব, ইসলামী অর্থব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব। ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে কি, ইসলামী অর্থব্যবস্থা, ইসলাম হচ্ছে একটা কি কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ সম্পূর্ণ কি জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো এখানে ইসলামী অর্থব্যবস্থা শরিয়া এর আলোকে প্রতিষ্ঠিত। ইসলামী ব্যবস্থা কিসের আলোকে প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ শরিয়া আলোকে। শরিয়া কি, শরিয়ার মূল ভিত্তি হচ্ছে কোরআন ও সুন্নাহ। তো যে অর্থব্যবস্থায় আল্লাহর বিধান অনুযায়ী অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় এবং কোরআন ও সুন্নাহর আলোকে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলা হয়। দেখেন প্রিয় শিক্ষার্থীরা, যে অর্থব্যবস্থায় আল্লাহর বিধান অনুযায়ী অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় এবং কোরআন ও সুন্নাহর আলোকে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলা হয়। এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় আল্লাহর নৈকট্য লাভের আশায় মানুষ জাতি ও সমাজের কল্যাণ সাধনে সীমিত সম্পদের ব্যবহার ও নিয়ন্ত্রণ নিয়ে মানুষের আচরণ বিশ্লেষণ করা হয়। তার মানে হচ্ছে, অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে অর্থনৈতিক ব্যবস্থা শরিয়া মোতাবেক, শরিয়া হচ্ছে কি অর্থাৎ কোরআন হাদিস, কোরআন সুন্নাহর আলোকে কী হবে পরিচালিত হবে, নিয়ন্ত্রিত হবে, সেই অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে ইসলামী ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে কি কি, এখানে আমরা কি 6টা বৈশিষ্ট্য উল্লেখ করছি। 1 নম্বর, সম্পদের মালিকানা একমাত্র। এখানে যে সমস্ত সম্পদ আছে সব সম্পদের মালিকানা হচ্ছে আল্লাহ। লিল্লাহি মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, অর্থাৎ ভূমণ্ডলে ও নভমণ্ডলে যা কিছু আছে সব কিছু আল্লাহর। তো এখানে মানুষ কি আল্লাহর প্রতিনিধি হিসেবে সম্পদের যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ করবে, যথাযথ ব্যবহার করবে এবং সংরক্ষণ কী হিসেবে, নিজস্ব সম্পদ হিসেবে নয়। সেখানে মানুষ হচ্ছে কি আল্লাহর প্রতিনিধি হিসাবে সে কী করতে পারবে, তার প্রতিনিধির কাছে যে জিনিসটা রাখা হয়েছে সে সেটা কী করবে, যথাযথ ব্যবহার করবে এবং সংরক্ষণ করবে। কার, যার সম্পদ উনি যেভাবে নির্দেশ দেবে মানুষ সেভাবে কী করবে, ওইটা ব্যবহার করবে এবং হেফাজত করবে। হালাল ও হারামের বিধান, ইসলামী অর্থব্যবস্থা, এটা 2 নম্বর হচ্ছে হালাল ও হারামের বিধান। ইসলামী অর্থব্যবস্থায় যা ইচ্ছা তা উৎপাদন করা যাবে না, যা ইচ্ছা তা উপভোগ করা যাবে না। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি হারাম ও হালাল, অর্থাৎ এই অর্থব্যবস্থায় উৎপাদন বিনিময়ের ক্ষেত্রে হালাল ও হারামের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে ইসলামী অর্থব্যবস্থায় যাচ্ছে তাই কোনো কাজ করা যাবে না, করার আগে যে কোনো দ্রব্য উৎপাদন এবং ভোগের আগে চিন্তা করতে ওই দ্রব্যটার কি শরিয়া ওই থেকে অনুমোদন করে কিনা, শরিয়া ইসলামী শরিয়ার ভিত্তিতে ওগুলা কি হালাল না হারাম। হালাল মানে কি বৈধ, হারাম মানে কি অবৈধ বা নিষিদ্ধ। তো যে ইসলামের আলোকে যে সমস্ত দ্রব্য হালাল এবং সেগুলা কি করা যাবে, সেগুলা উৎপাদন করতে পারবে যে সেটা, আর যেগুলো হারাম যতই লাভজনক হয় সেগুলো উৎপাদন করা কি হবে না, অনুমোদন নাই। আর বুকের ক্ষেত্রেও যে সমস্ত দ্রব্য হালাল সেগুলো বুক করতে পারবে যে, কি অবৈধ দ্রব্য হারাম দ্রব্য থেকে যতই উপযোগ পাক না কেন তারপর ওগুলো কী করা যাবে না, উৎপাদন করা বুক করা যাবে না। তারপর হচ্ছে সম্পদের বন্টন, ইসলামের অর্থনীতি সম্পদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পালন করে। সম্পদ বন্টনে অর্থাৎ ইসলামী অর্থনীতি বন্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে ধনীদের নিকট থেকে অর্থ আদায় করে তা দরিদ্র জনগণের মধ্যে বন্টনের ব্যবস্থা রয়েছে বা ব্যবস্থা করা হয়। তো সম্পদ বন্টন, কারণ ফি হকুল্লি সায়ল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে কি আছে, গরিবদের অধিকার আছে। তো গরিবদের অধিকার কি করতে হবে, দিয়ে দিতে হবে। সেই জন্য ব্যক্তির সম্পদের মধ্যে কি আছে, কি ধনীদের সম্পদের মধ্যে গরিবদের কি আছে, হক আছে, হকটা তাদেরকে কি করতে হবে, দিয়ে দিতে হবে। সেই জন্য সম্পদের বন্টনের ক্ষেত্রে ইসলামী নীতি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক। এখানে কি করা হবে, সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
এই ধরনের অর্থনীতিতে সুদ, ঘুষ, জুয়া, মদ, কালোবাজারি ইত্যাদি অর্থনৈতিক কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে জনগোষ্ঠীর জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, স্বাস্থ্যসেবা ইত্যাদির ব্যবস্থা করা হয়। এগুলা কি সরকার ব্যবস্থা করবে, অর্থাৎ এখানে কেউ না খেয়ে মরতে পারবে না। প্রত্যেকে তার কি করতে হবে, তাকে কাজ দিতে হবে এবং কি কাজ পাক আর না পাক তার খাওয়ার বাওয়ার ব্যবস্থা সরকারকে, রাষ্ট্রকে করতে হবে। এটা ইসলামী অর্থনীতির অন্যতম একটা বৈশিষ্ট্য। শ্রমের মর্যাদা, ইসলামী অর্থনীতিতে শ্রমকে অত্যন্ত গুরুত্বের মর্যাদাশীল কী করা হয়েছে, অত্যন্ত মর্যাদা দেওয়া হয়েছে। কি বলা হয়েছে, আল কাসিম হাবিবুল্লাহ, অর্থাৎ শ্রমিক হচ্ছে আল্লাহর বন্ধু। তার আর কি বলা আছে কি, শ্রমিককে তার উতিল আজিরা উজরুহু কাবলা আন ইউজাফা গরকুহু, মানুষকে তার শ্রমিককে তার ঘাম শুকানোর আগে তার কি মজুরি দিয়ে দাও। অর্থাৎ এখানে আর ইসলামে কি করা হয়, ইসলামে বসে খাবার কোনো সুযোগ নাই। এখানে কি কাজ করে করতে হবে, কি উপার্জন করে খেতে হবে। কারণ ওই ইসলামের হাদিসে আছে ওই কি খাদ্যটা সবচাইতে উত্তম খাদ্য, যেটা নিজেও কষ্ট করে উপার্জন করে কি ভক্ষণ করা হচ্ছে। অর্থাৎ অন্যের দান অনুদানকে ইসলামিক মোটেও কি করা হয় না, পছন্দ করা হয় না। তো সেই জন্য নবীর শিক্ষা, করুণা ভিক্ষা, মেহনত করো সবই। এখানে কি মেহনত করে সবাই কি করবে, কি কাজ করে খেটে খাবে, বসে খাওয়ার কোনো কথা ইসলামে নেই। দাম ব্যবস্থা, তো সময় এখানে কাছে শ্রমকে অত্যন্ত মর্যাদা দেওয়া হচ্ছে। এখানে এই ধরনের অর্থব্যবস্থায় সরকার বা অন্য কোনো একক পক্ষ দাম নির্ধারণ ও নিয়ন্ত্রণ করতে পারে না। কেউ কি ব্যক্তিও করতে পারবে না দাম নির্ধারণ, সরকারও দাম নির্ধারণ করবে না। দাম কি হবে, চাহিদা ও যোগানের পরিপ্রেক্ষিতে স্বয়ংক্রিয়ভাবে দামটা নির্ধারিত হবে। তবে প্রয়োজনে সরকার কি করতে পারে, কি ইসলামী রাষ্ট্রের সরকার যদি দেখে যে জনগণ খুব কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে একটু কি করতে হস্তক্ষেপ করতে পারে। তো এইগুলো কি আমাদের কি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। আমি তো আপনাদের বইতে যে 6টা বৈশিষ্ট্য, সেই 6টা বৈশিষ্ট্য এখানে আরও অনেক বৈশিষ্ট্য আছে। তারপরে ইসলামী অর্থব্যবস্থার মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান। এই যে আমরা প্রত্যেক অর্থনৈতিক ব্যবস্থায় কী বলছি, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কেমনি মৌলিক সমস্যার সমাধান করা হয়, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কীভাবে মৌলিক সমস্যার সমাধান করা হয়, তারপর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় কীভাবে মৌলিক সমস্যার সমাধান করা হয়, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় কীভাবে মৌলিক সমস্যার সমাধান করা হয়, সেটাও এখানে আলোচনা করছে। এই অর্থব্যবস্থায় উৎপাদক ও ভোক্তা কেউ ইচ্ছা অনুযায়ী উৎপাদন ও ভোগ করতে পারে না। এই অর্থব্যবস্থায় উৎপাদক ইচ্ছা অনুযায়ী উৎপাদন করতে পারে না, ভোক্তাও ইচ্ছা অনুযায়ী কী করতে ভোগ করতে পারে না। কারণ উৎপাদন ও ভোগের ক্ষেত্রে কুরআন ও সুন্নাহর নির্দিষ্ট বিধি অনুসরণ করে চলতে হয়। অর্থাৎ যে সমস্ত দ্রব্য উৎপাদন ইসলামে নিষিদ্ধ, সেগুলা যতই লাভজনক হোক না কেন উৎপাদক উৎপাদন করতে পারবে না। আর যে সমস্ত মানুষের যতই টাকা থাক না কেন, সে যতই কি যে সমস্ত দ্রব্যগুলা অবৈধ হারাম, সেইগুলা টাকা থাকলেও তার পক্ষে বুক করা কী হবে না, সম্ভব হবে না। কারণ এটা ইসলামের বিধি অনুযায়ী কী করতে হবে, তাকে উৎপাদন এবং তাদেরকে উৎপাদন এবং বুক করতে হবে। এক্ষেত্রে হালাল হারামের বিষয়টি প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ ইসলামী অর্থনীতিতে হালাল হারামের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য উৎপাদন এবং বুকের ক্ষেত্রে হালাল হারামকে কী করতে হবে, গুরুত্ব দেওয়া হবে। এই অর্থব্যবস্থায় ইচ্ছাকৃতভাবে দ্রব্যমূল্য নির্ধারণ করা যায় না। যার ইচ্ছে যাচ্ছে তবে দ্রব্যমূল্য কী করা যাবে, নির্ধারণ করা যাবে না। এখানে উৎপাদন ও কি উৎপাদনকৃত শোষণমুক্ত উৎপাদক শোষণমুক্ত দামে দ্রব্য বিক্রি করবে, যাতে তার ন্যায্য মুনাফা অর্জনের পাশাপাশি ভোক্তা ওই দ্রব্য ভোগ করে যেন সর্বোচ্চ উপযোগ লাভ করতে পারে, সেই ব্যবস্থা থাকবে। এই অর্থব্যবস্থায় উৎপাদিত দ্রব্যের উদ্বৃত্ত অংশ যাকাত ও সাদকার মাধ্যমে কি গরিব জনগণের মধ্যে বন্টন করা হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখেন, তাহলে আমার কি এখন অর্থনৈতিক ব্যবস্থা আছে কাকে বলে, ওই অর্থনৈতিক ব্যবস্থা কয় ধরনের, আমরা 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বলছি, 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বলছি। এই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে তা বলেছি এবং তার বৈশিষ্ট্য আলোচনা করেছি, ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করেছি। তারপরে প্রত্যেক অর্থনৈতিক ব্যবস্থায় কীভাবে অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করা হয় তা নিয়েও আমরা আলোচনা করেছি। আগামী প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এতটুকুই শেষ করছি। আগামী ক্লাস আমার হবে কি বাংলাদেশে অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আমাদের আলোচনা হবে। আজকের মতো কি আপনাদের শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের কল্যাণ কামনা করে আমার জন্য দোয়া প্রার্থনা করে কি আজকের ক্লাস শেষ করছি।